হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাসানাত আবারও আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমার আলোচনার বিষয় টিউবুলার প্রসেসিং অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট। আমরা জানি গ্লোমেরুলার ইউরিন ফরমেশনের যে ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার ফিল্ট্রেশন অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে। এরপরেই ছিল টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন, যেটাকে আসলে আমি বলছি টিউবুলার প্রসেসিং। তো আজকে এই টিউবুলার প্রসেসিং নিয়ে কথা বলবো, স্পেশালি এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের যে রোলটা টিউবুলার প্রসেসিং এ, সেটা নিয়ে আমি আলোচনা করব। ধারাবাহিক ভাবে বাকি পার্ট গুলো আলোচনা করব। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। আমরা সবাই জানি যে প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে 125 ml ফিল্ট্রেট তৈরি হয়, তাই না? যেটাকে যদি আমি 24 আওয়ারে ক্যালকুলেট করি, সেটা আসবে 180 লিটার পার ডে। বাট সারপ্রাইজিং ম্যাটার ইজ দ্যাট এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের বলা হচ্ছে 99% ফিল্ট্রেটটাই কি হয়েছে, রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। অর্থাৎ 99% যদি রিঅ্যাবজর্পশন হয়, তার মানে আপনি যদি পার মিনিটে হিসাব করেন 125 এর ভিতরে 124 ml ফিল্ট্রেটই কি রিঅ্যাবজর্পশন হচ্ছে, বা পার ডেতে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 178.5 লিটার ফিল্ট্রেট কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তার মানে অনলি 1%, যেটা আসলে ডেইলি 1% যেটা ইউরিন হিসেবে এক্সক্রিট হচ্ছে। তাহলে ডে আপনি মিনিটে করলে এটা হবে 1 ml, আর যদি 24 আওয়ারে হিসাব করেন অ্যাপ্রক্সিমেটলি 1.5 লিটার আসবে। 1440 ml এর মতো আসে, আমরা অ্যাপ্রক্সিমেটলি 1.5 লিটার ধরতে পারি পার ডে ইউরিন ফরমেশন। ওকে, তো যাই হোক, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পরে এখন দেখা যাক কিভাবে ফ্লুইডটা মডিফিকেশন হয় ফার্দার টিউবুলস এর ভিতরে। আমরা শুরুতেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা কিছু জেনারেল বা কথা, আমরা বেসিক কিছু নলেজ দেখে নেই। শুরুতে আমরা বলবো যে টিউবুলার যে রিঅ্যাবজর্পশন বলতে আমরা কি বুঝি, আমি এর আগেও আলোচনা করেছি, তারপরে আবার একটু বলবো যে মুভমেন্ট অফ সলিউট এন্ড ওয়াটার ফ্রম টিউবুলার লুমেন ইনটু পেরিটিউবুলার ক্যাপিলারি। এখানে ছবিটা একটু খেয়াল করেন, এই যে টিউবুলার লুমেন থেকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে মুভমেন্ট অফ সলিউট এন্ড ওয়াটার ফ্রম টিউবুলার লুমেন ইনটু পেরিটিউবুলার ক্যাপিলারি। এখন এটা যদি জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে হয়, তখন এটাকে আমরা ভাসারেক্টা মনে করব। তো এরপরে দেখা যাচ্ছে টিউবুলার সিক্রেশন, যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ সলিউট ফ্রম দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি অর ভাসারেক্টা ইনটু দ্য টিউবুলার লুমেন। এখানে ছবিতে আবারও খেয়াল করেন, এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি বা এটা যদি ভাসারেক্টা হয়, সেখান থেকে এই যে সলিউট গুলো মুভমেন্ট হয়ে বা ট্রান্সপোর্টে আলটিমেটলি টিউবুলার লুমেনে গিয়ে সিক্রেশন হচ্ছে, তাই না? সো আমি যেটা এখানে বলতে চাই, এই টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন, এই দুটো প্রসেসের আগে আমি যে শব্দটা এখানে স্পেসিফিক্যালি ব্যবহার করেছি সেটা হচ্ছে সিলেক্টিভ বলেছি। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এবং সিলেক্টিভ সিক্রেশন বা স্পেসিফিক। এই রিঅ্যাবজর্পশন বা সিক্রেটরি প্রসেসটা বলা হচ্ছে দে আর সিলেক্টিভ বা স্পেসিফিক ইন নেচার, কিন্তু আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা প্রসেসটা কিন্তু নন সিলেক্টিভ। এজন্য তার আগে কিন্তু আমরা সিলেক্টিভ শব্দ ইউজ করি নাই, কারণ সেখানে মেইনলি আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে সমস্ত সাবস্টেন্স আলটিমেটলি কি হচ্ছে, তার ট্রান্সপোর্ট হচ্ছে। সেখানে এমন না যে কোনো সাবস্টেন্স প্রাইমারি অ্যাক্টিভ হচ্ছে, কোনোটা সেকেন্ডারি অ্যাক্টিভ, তাদের ডিফারেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম, তারা আলটিমেটলি আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে, একটা প্যাসিভ প্রসেস, সেম মেকানিজমে। বাট এখানে যখন পড়বো ডিটেল, দেখবো যে বিভিন্ন সাবস্টেন্স বিভিন্ন ট্রান্সপোর্ট মেকানিজমে এখানে ট্রান্সপোর্ট হচ্ছে। কখনো বা আমরা দেখবো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কোনোটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ, কিছু সাবস্টেন্স সিম্পল ডিফিউশন, কোনোটা ফ্যাসিলিটেড ডিফিউশন, হ্যাঁ, অসমোসিস, না, ডিফারেন্ট সাবস্টেন্স কিন্তু এখানে ডিফারেন্ট ট্রান্সপোর্ট মেকানিজমে ট্রান্সপোর্ট হবে। এই জন্য এই রিঅ্যাবজর্পশন অথবা সিক্রেশন, এই প্রসেসটাকে আমরা স্পেসিফিক বলি। এক্সামিনার কিন্তু অনেক পরীক্ষার হলে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে তিনটা ইউরিন প্রসেসের ফরমেশনের স্টেপ বললেন, এর ভিতরে কোনটা সিলেক্টিভ আর কোনটা নন সিলেক্টিভ প্রসেস। তো আমার মনে হয় আপনারা এখন অ্যান্সার করতে পারবেন। সো যাই হোক, আলটিমেটলি এই টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের মাধ্যমেই কিন্তু এই টিউবুলার ফ্লুইডটা কি হবে, মডিফিকেশনের মাধ্যমে আলটিমেটলি তারা ইউরিনে কনভার্ট হবে। তো বেসিক যে মডিফিকেশন গুলো হয় সেগুলো যদি আমরা বলি, যে সেটা কিন্তু ফিল্ট্রেটের ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ 99% যখন রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তাহলে ভলিউমটা কমে যাচ্ছে, কম্পোজিশনে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সাবস্টেন্স 100% রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, কোনোটা 99% রিঅ্যাবজর্পশন হচ্ছে। তার মানে কিন্তু আপনার কম্পোজিশনটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কিন্তু অসমোলারিটি, টনিসিটিটাও চেঞ্জ হবে, এমনকি পিএইচটাও কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। এগুলো ডিটেল পরবর্তীতে আপনারা আলোচনা করবেন। সো এখন
আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রোল আলোচনার আগে আমরা আরেকটু জিনিস দেখে নিই, যে বেসিক যেটা, এই যে টিউবুলার ট্রান্সপোর্ট বা এই যে আমরা রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন বলছি, এরা মূলত দুইটা রুট ইউজ করবে। একটা হচ্ছে আমরা বলছি প্যারাসেলুলার রুট, আর একটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট। প্যারাসেলুলার রুটটা কি? প্যারাসেলুলার রুট বা পাথওয়ে রেফার্স টু ট্রান্সপোর্ট বিটুইন দ্য সেলস। আমরা জানি রেনাল টিউবুলার সেলগুলো টাইট জাংশন থাকে তাদের মাঝে। এই দুইটা সেলের মাঝখান দিয়ে, যদিও আমি অলরেডি বলেছি তাদের নাম যদিও টাইট, কিন্তু তারপরেও এইখানে দিস টাইট জাংশনস আর লিকি, দে ক্যান অ্যালাউ দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস। এবং এই টাইট জাংশনের ভিতরে যে লিক, এই লিক দিয়ে যে যাতায়াত হবে বা ইন বিটুইন সেল যে ট্রান্সপোর্টটা হবে, এটাকে প্যারাসেলুলার পাথওয়ে আমরা বলবো। আরেকটা হচ্ছে ট্রান্সসেলুলার, যেটা অ্যাক্রস দা সেল সাইটোপ্লাজম। এখানে যদি খেয়াল করেন, এই যে বি একটা সাবস্টেন্স, এটা ট্রান্সসেলুলার পাথওয়ে অ্যাক্রস দা সেল মেমব্রেন ট্রান্সপোর্ট করছে। এখন কথা হচ্ছে কিছু এক্সাম্পল যদি আমরা বলি যে প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে কি কি সাবস্টেন্স ট্রান্সপোর্ট হতে পারে। ডেফিনেটলি প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট হতে পারে, অর্থাৎ সলভেন্ট। আর তাছাড়া সলিউটও এখানে ট্রান্সপোর্ট হতে পারে। তো পার্টিকুলারলি যদি কোনো সলিউটের নাম বলতে বলা হয়, সেখানে অবশ্যই আমরা বলতে পারি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তবে সোডিয়াম, পটাশিয়ামও এই প্যারাসেলুলার রুট দিয়ে এটা ট্রান্সপোর্ট হতে পারে অ্যালং উইথ দ্য রিঅ্যাবজর্ব ফ্লুইড অ্যাক্রস দ্য প্যারাসেলুলার পাথওয়ে। এই প্রসেসটাকে বলা হচ্ছে সলভেন্ট ড্রাগ। হ্যাঁ, এই যে সলিউট কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই প্যারাসেলুলার রুট দিয়ে যখন যাচ্ছে, সাথে কিছু তারা ওয়াটার নিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো সলভেন্ট ড্রাগ। ওকে। আর ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়েও আমরা বলছি কি, সলিউটও ট্রান্সপোর্ট হতে পারে, সলভেন্টও ট্রান্সপোর্ট, ওয়াটারও ট্রান্সপোর্ট হতে পারে। যেমন আমরা যদি বলি সোডিয়াম আছে, গ্লুকোজ আছে, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, সালফেট, ল্যাকটেট, বিভিন্ন এই ধরনের সলিউট তারা কিন্তু এই অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ট্রান্সপোর্ট হবে, কখনো বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, কখনোটা প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, যেগুলো আমরা পরে দেখতে পারবো। প্লাস ওয়াটারটা মুভমেন্ট করতেছে ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়ে, তবে সেটা হচ্ছে প্যাসিভলি। তার মানে সোজা কথা, ওয়াটার কিন্তু প্যারাসেলুলার পাথওয়ে দিয়েও যাচ্ছে, ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়েও যেতে পারে। সলিউট ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়েও যেতে পারে, আবার প্যারাসেলুলার পাথওয়ে দিয়েও যেতে পারে। তবে স্পেসিফিক্যালি ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়ে আমরা কিছু পার্টিকুলার সলিউটের নাম যদি বলি, স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের নাম আমরা বলবো, সাথে কিছু সোডিয়াম, পটাশিয়াম। এছাড়া বেশিরভাগই আসলে সলিউটগুলো ট্রান্সসেলুলার রুট দিয়ে ট্রান্সপোর্ট হয় অ্যাক্টিভ বা প্যাসিভ প্রসেসের মাধ্যমে। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের পিসিটির আলোচনার আগে জেনারেল যে আলোচনাগুলো আমরা সেরে নিলাম। এখন আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তো শুরুতেই আমরা টিউবুলার যে ফিল্ট্রেশনের পরে ফিল্ট্রেটটা ফার্স্ট যে পার্টের রেনাল টিউবুলসের যে পার্টের ভিতর দিয়ে ফ্লো হবে, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এবং এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে যখন ফ্লুইডটা ফ্লো হবে, টিউবুলার ফ্লুইড, তখন তার 65% এখান থেকেই রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। তার মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি ইজ ভেরি হাই, বা আমরা বলবো রেনাল টিউবুলের অন্যান্য পার্টের চেয়ে এখানে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি। সেটা কত? রেঞ্জে যদি বলেন 60 থেকে 70% বলতে পারেন, আর এভারেজ বললে আমরা 65% বলবো। এখন স্বভাবতই পরীক্ষার হলে যখন আপনি এই কথা বলবেন যে এখানে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয়, সাথে সাথে এক্সামিনার আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে ওয়াই ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন অকার ইন দ্য পিসিটি। কেন পিসিটি তে এই ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হচ্ছে, ওয়াই নট ইন দ্য আদার পার্টস, ওয়াই অনলি ইন পিসিটি? তখন তাহলে আমরা যদি পিসিটির কিছু হিস্টোলজিক্যাল ফিচার বা স্ট্রাকচারাল পিকুলারিটি গুলো যদি দেখি, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি যদি একটা পিসিটির সেল দেখানোর চেষ্টা করেছি, এই ফিগারে দেখেন এই পিসিটি সেলগুলোর এইটা হচ্ছে এই যে ব্রাশের মতো দেখতেছেন, এইটা হচ্ছে অ্যাপিকাল মেমব্রেন বা লুমিনাল সারফেস, লুমিনাস সাইডে যেটা থাকে, আর এইটা হচ্ছে বেজাল সারফেস। তো বেজাল সারফেসে দেখেন এই যে মাইটোকন্ড্রিয়া দেখাইছে অনেকগুলো, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, কারণ এখান থেকে মাইটোকন্ড্রিয়ার থাকার কারণে এরা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, এনার্জি সাপ্লাই দিতে পারে, যে কারণে এখান দিয়ে ওদের বিভিন্ন ধরনের সাবস্টেন্স কিন্তু ট্রান্সপোর্ট হতে পারে। আপনারা জানেন যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কিন্তু এনার্জি লাগে, তাহলে সেই এনার্জি সাপ্লাইয়ের জন্য কি লাগবে? মাইটোকন্ড্রিয়া লাগবে। মাইটোকন্ড্রিয়া কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। সো এটা একটা কারণ হতে পারে যে there are a number of mitochondria at the basal surface which show a greater metabolic activity. ওকে। দুই নাম্বার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এপিক্যাল বা লুমিনাল সারফেসে ব্রাশ বর্ডার আছে, প্রেজেন্স অফ ব্রাশ বর্ডার অন দ্য লুমিনাল সারফেস, and this brush border is composed of thousands of villi, microvilli আমরা বলি। হ্যাঁ, এই মাইক্রোভিলাই বা এই যে ফোল্ডিং, এই ফোল্ডিং থাকার কারণে কিন্তু অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া 20 গুণ বেড়ে যাচ্ছে। এই কারণে এখান থেকে বেশি বেশি অ্যাবজর্পশন হবে। শুধু ব্রাশ বর্ডার না, এরা আবার এখানে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিনস আছে।
হ্যাঁ, যে কারণে যারা ট্রান্সপোর্ট মেকানিজমে ক্যারিয়ার মেডিয়েটেড যে ট্রান্সপোর্ট আছে তাদেরকে হেল্প করতেছে। এই জন্য এটা একটা কারণ হতে পারে যে কারণে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবসর্পটিভ ক্যাপাসিটি ম্যাক্সিমাম। এছাড়া বেজাল যে সারফেস সেখানেও দেখেন এখানে কিছু ইনফোল্ডিং কিন্তু আছে, প্লাস এখানে মাল্টিপল বেজাল চ্যানেল থাকে। হ্যাঁ, এখানেও বিভিন্ন ধরনের চ্যানেল আছে, ক্লোরাইড চ্যানেল আছে, গ্লুকোজের জন্য চ্যানেল আছে, অ্যামাইনো অ্যাসিডের চ্যানেল আছে, ওকে, বাইকার্বনেট ক্লোরাইড ট্রান্সপোর্টার আছে। সো এক্সটেন্সিভ সিস্টেম অফ বেজাল চ্যানেলস দ্যাট মাল্টিপ্লাই দ্য বেজাল সারফেস, এটাও একটা কারণ যে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন। ওকে, আরেকটা কারণ আমি অলরেডি আমি মনে হয় কিছুটা আইডিয়া দিয়েছি, সেটা হচ্ছে এই যে টাইট জাংশনের কথা আমরা বলছি, দো দে আর নেমড টাইট জাংশন বাট practically they are leaky। হ্যাঁ, টাইট জাংশন, দিস টাইট জাংশনস আর লিকি। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে এই টাইট জাংশনে এখানে একটা স্পেশাল প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে প্যারাসিলিন 1। এটা মনে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। যদি কোনো কারণে এই প্রোটিন প্যারাসিলিন 1-এ কোনো জেনেটিক মিউটেশনের কারণে অ্যাবনরমালিটি হয় তাহলে প্যাথোলজি ডেভেলপ করবে, এই বিভিন্ন কিছু ট্রান্সপোর্ট মেকানিজম কিন্তু ডিস্টার্ব হবে। ওকে, তো এখন ওই আলোচনায় আমি যাব না। আরেকটা হচ্ছে সলে আপনারা সবাই জানেন যে ওয়াটার রিঅ্যাবজর্পশনও কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ম্যাক্সিমাম 65% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখানে তার কারণ হচ্ছে দেখেন এখানে খেয়াল করেন যে হাই এক্সপ্রেশন অফ ওয়াটার চ্যানেল অ্যাকুয়াপোরিন 1 ইন বোথ দ্য অ্যাপিক্যাল এন্ড বেসোল্যাটারাল মেমব্রেন। এখানে এক্সটেন্সিভ ওয়াটার চ্যানেল আছে, অ্যাকুয়াপোরিন 1 আছে, যে কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশন ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন এখানে হতে পারছে, তাছাড়া প্যারাসেলুলার রুটে তো হতেই পারছে। সো আসলে এই সমস্ত কারণে these are the reasons that is why these proximal convoluted tubular cells have a maximum reabsorptive capacity। এখন আমরা একটু দেখি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে আসলে ফ্লুইড যখন পাস করতেছে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে। আমরা জানি যে টিউবুলার গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে যে দেখেন যে ওয়াটারের সাথে আলটিমেটলি ওয়াটার সলিউবল সাবস্টেন্স যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, কিছু স্মল প্রোটিন যেমন ইনসুলিন এখানে ফিল্টার হয় কিন্তু। তারপরে অনেক সময় হেমোলাইসিসের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন চলে আসতে পারে। হ্যাঁ, আর তারপরে ফসফেট আসতে পারে, ফসফেট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো তো আসতেছে, ল্যাকটেট। হ্যাঁ, ওয়াটার এবং ওয়াটার সলিউবল সাবস্টেন্স, কিছু প্রোটিন আসতেছে। তো যাই হোক, আমি শুরুতে জিনিসটা বলে দিচ্ছি যে এই যে স্মল প্রোটিনের যেটা কথা বলেছি, বা কোনো কারণে যদি অল্প অ্যালবুমিন যদি এখানে চলে আসে, এই প্রোটিনগুলো আসলে এখানে এন্ডোসাইটোসিসের মাধ্যমে রিঅ্যাবজর্পশন, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এন্ডোসাইটোসিসের মাধ্যমে 100% রিঅ্যাবজর্পশন হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখি যে অন্যান্য ইম্পর্টেন্ট যে সলিউটগুলি আছে তাদের কি হচ্ছে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা বডির প্রত্যেকটা সেলে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। একইভাবে রেনাল টিউবুলার যে টিউবুলার এপিথেলিয়াল সেলগুলো আছে তাদের যে বেসোল্যাটারাল মেমব্রেন, এই যে দেখেন বেসোল্যাটারাল মেমব্রেন, এই বেসোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। এবং আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্প কন্টিনিউয়ালি throwing 3 sodium out of the cells। হ্যাঁ, 3টা সোডিয়ামকে সে কন্টিনিউয়াসলি বের করে দিয়েছে, at the same time capturing 2 potassium into the cell। দুটো পটাশিয়াম সেলের ভিতরে ঢুকছে। সো এইটার আলটিমেট যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এই টিউবুলার রেনাল টিউবুলার এপিথেলিয়াম সেলের ভিতরে সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, অর্থাৎ লো ইন্টারসেলুলার সোডিয়াম, এবং যে বেশি 3টা পজিটিভ আয়ন লস হচ্ছে, তার কারণে একটা পজিটিভ আয়ন পটাশিয়াম হিসেবে ঢুকছে, যে কারণে কিন্তু পজিটিভ আয়ন লস হচ্ছে। এই কারণে সেলের ভিতরে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যাবাউট -70 মিলিভোল্ট। এই দুইটা ফ্যাক্টর বা ফোর্স বা এই দুইটা ফ্যাক্টর আসলে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে এই লুমেন থেকে সোডিয়ামকে আবার টিউবুলার সেলে ঢোকার জন্য। তারা ফোর্স হিসেবে কাজ করবে, ড্রাইভিং ফোর্স বা তারা অ্যাট্রাকশন হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু সেলের ভিতরে সোডিয়াম কম আছে এবং সেই কারণে আবার লুমেনের ভিতরে যেহেতু সোডিয়াম লোড অনেক বেশি, ফিল্টার্ড সোডিয়াম লোডটা হাই, তাহলে এই কারণে সোডিয়াম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট দ্যাট ইজ ইনটু দ্য এপিথেলিয়াম সেলের ভিতরে সে ঢোকার চেষ্টা করবে। প্লাস যেহেতু এর ভিতরে নেগেটিভ পটেনশিয়াল আর সোডিয়াম যেহেতু পজিটিভ চার্জ, সো ডেফিনেটলি এই কারণেও এই ভোল্টেজের কারণেও সোডিয়ামের একটা টেন্ডেন্সি থাকবে এই সেলের ভিতরে ঢোকার। এবং এই সোডিয়ামকে সেলের ভিতরে ঢোকার জন্য এই অ্যাপিক্যাল মেমব্রেনে বিভিন্ন ধরনের কি আছে, ক্যারিয়ার প্রোটিনস আছে, হ্যাঁ, যাদের মাধ্যমে সোডিয়াম এই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে এন্টার করতে পারবে। এটা কিন্তু সোডিয়ামটা কোথা থেকে গেল, হায়ার থেকে লোয়ারের দিকে গেল,
উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। কিন্তু সোডিয়াম যাওয়ার সময় সে কি করবে, সে একা যাবে না, কখনো সে গ্লুকোজকে তার সঙ্গী হিসেবে গ্লুকোজকে নেবে, যেটাকে আমরা বলবো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। কখনো সে অ্যামাইনো অ্যাসিডকে নিবে, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যারিয়ার প্রোটিনস আছে। তখন যেমন অ্যামাইনো অ্যাসিডের সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টের জন্য এখানে প্রোটিন আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের জন্য এখানে ক্যারিয়ার প্রোটিন আছে। সোডিয়াম গ্লুকোজ আমরা জানি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এসজিএলটি নামে আমরা সবাই জানি, 1 আছে 2 আছে, তাই না? তো যাই হোক, গ্লুকোজ তাহলে এইভাবে রিঅ্যাবজর্পশন হবে, এবং অ্যামাইনো অ্যাসিডও এইভাবে সেলের ভিতরে ঢুকলো, কার সাথে? সোডিয়ামের সাথে। তবে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, এটা আপনারা সবাই জানেন যে এইটা কিন্তু এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ট্রান্সপোর্ট হচ্ছে, অর্থাৎ সেলের ভিতরে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশনটা হাই থাকে, আর লুমেনে সেই তুলনায় কম থাকে, সো লোয়ার থেকে হায়ারে যাচ্ছে। এই জন্য এরা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি বলার কারণ হচ্ছে এই ট্রান্সপোর্টটার জন্য যে ড্রাইভিং ফোর্স সেটা প্রোভাইড করছে কে? এই যে বেজোল্যাটারাল মেমব্রেনে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। কারণ আমি বলেছিলাম এটার কারণে কিন্তু লো সোডিয়াম এবং নেগেটিভিটি তৈরি হচ্ছে, যেটা কিনা এই লুমেন থেকে সোডিয়ামকে অ্যাট্রাক্ট করতেছে, এবং সোডিয়াম ঢুকতে পারার কারণেই কিন্তু তারা সাথে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিডকে নিয়ে ঢুকতেছে, তাই না? সো আলটিমেটলি সেলের ভিতরে যখন গ্লুকোজ ঢুকলো এবং অ্যামাইনো অ্যাসিড ঢুকলো, তারা আবার এই বেজোল্যাটারাল মেমব্রেনে তার গ্লুকোজের জন্য একটা চ্যানেল আছে গ্লুট2, সেটা দিয়ে সে ফেসিলেটেড ডিফিউশনের মাধ্যমে এখানে ব্লাডে চলে যাবে। অ্যামাইনো অ্যাসিডের জন্য এখানে বেজাল সারফেসের চ্যানেল আছে, যেটা দিয়ে ফেসিলেটেড ডিফিউশন হয়ে তারা কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। এবং বলে রাখি যে এখানে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড তারা এখানে 100% রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ ফিল্টার্ড লোডের পুরাটাই কমপ্লিটলি বা 100% তারা কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যাচ্ছে। কারণ আমরা চাই না যে এরকম গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের মতো কোনো ভ্যালুয়েবল সাবস্টেন্সকে আমরা ঝুঁকি নিতে, হ্যাঁ, তারা চাই না যে ইউরিন দিয়ে চলে যাক, এই জন্য একেবারে শুরুতেই প্রক্সিমাল পার্ট থেকে তাদেরকে রিঅ্যাবজর্পশন করে নেবে বাই দিস প্রসেস। ওকে, এখন তাহলে সোডিয়ামের সাথে এবার গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডের কো ট্রান্সপোর্ট দেখলাম, এবার সোডিয়ামের সাথে আরেকটা সাবস্টেন্সের ট্রান্সপোর্ট হবে, তবে এইবার সেটা হচ্ছে কাউন্টার ডিরেকশনে। হ্যাঁ, সোডিয়াম এবার ভিতরে ঢুকবে, কিন্তু তার বিপরীত দিকে হাইড্রোজেন আয়নটা সেল থেকে লুমেনে সিক্রেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোড। হ্যাঁ, এই জন্য এখানে একটা ক্যারিয়ার প্রোটিন আছে। ওকে, আলটিমেটলি সোডিয়াম সেলের ভিতরে ঢুকতেছে, ঢোকার সময় কখনো সে গ্লুকোজকে সঙ্গী হিসেবে নিছে, অ্যামাইনো অ্যাসিডকে সঙ্গী হিসেবে নিছে, কিন্তু হাইড্রোজেন তার শত্রু, এই জন্য শত্রুকে সে বের করে দিছে, অ্যান্টিপোড। এছাড়াও সোডিয়ামের সাথে একইভাবে এখান থেকে কো ট্রান্সপোর্ট হয়ে অ্যাবজর্পশন হবে, ধরেন সালফেট, ল্যাকটেট, আরেকটা ট্রান্সপোর্ট আছে যেটা ফসফেট, ফসফেটও এখান থেকে রিঅ্যাবজর্পশন হবে সোডিয়ামের সাথে। ওকে, এই যে এখানে যদি খেয়াল করেন যে সোডিয়ামের সাথে ফসফেটও কিন্তু এখান থেকে কো ট্রান্সপোর্টের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হচ্ছে। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কো ট্রান্সপোর্ট এইখানে কে ইনফ্লুয়েন্স করবে একটা হরমোন, যেটাকে প্যারাথাইরয়েড হরমোন। কেমন ইনফ্লুয়েন্স? প্যারাথাইরয়েড হরমোন এই ট্রান্সপোর্টটাকে ইনহিবিট করবে, অর্থাৎ ফসফেট রিঅ্যাবজর্পশনকে সে বাধা দিবে। আপনারা যখন প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন পড়বেন তখন এইটা যদি একটু মাথায় রাখেন বুঝতে সুবিধা হবে, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকেই কিন্তু এই প্যারাথরমোন কি করতেছে, ফসফেট রিঅ্যাবজর্পশনকে বাধা দেয়। অর্থাৎ বডিতে যদি কোনো কারণে প্যারাথরমোন বেড়ে যায়, তাহলে কিন্তু ফসফেট রিঅ্যাবজর্পশন কম হবে, ফসফেট এক্সক্রিশন বেশি হবে। আবার উল্টা, প্যারাথাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে কিন্তু ফসফেট এখান থেকে অ্যাবজর্পশন বেশি বেশি হবে, আর যদি প্যারাথরমোন নরমাল থাকে তাহলে নরমাল রিঅ্যাবজর্পশন বা এক্সক্রিশন হবে। ওকে, সো এটা একটু মনে রাখবেন। এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে মোটামুটি সব সলিউড গুলোই আমাদের রিঅ্যাবজর্পশন হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সেলের ভিতরে তো কার্বন ডাই অক্সাইড থাকে, তাই না? মেটাবলিক প্রসেসের কারণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটারও আছে, এবং এই রেনাল টিউবুলার এপিথেলিয়াম সেলের ভিতরে একটা এনজাইম থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এই এনজাইমটা থাকার কারণে এই রেনাল টিউবুলার এপিথেলিয়াম সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার রিঅ্যাকশন করে তারা কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। এগেইন কার্বন অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে তারা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন এবং বাইকার্বনেটে কনভার্ট হয়। আমরা হাইড্রোজেনটা অলরেডি জানি যে সোডিয়ামের সাথে অ্যান্টিপোড মেকানিজমে এটা লুমেনে সিক্রেশন হচ্ছে। ওকে, আর এই যে বাইকার্বনেটটা, এটা বেজোল্যাটারাল মেমব্রেন দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যাবে। ওকে, আসলে এখানে বাইকার্বনেটটা
ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জে হয়। এটা আমি একটু পরে ডিটেল দেখাবো। তো যা হোক, এই যে সলিউট গুলো রিঅ্যাবজর্পশন হলো, সোডিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, তারপরে আমরা ফসফেট দেখলাম। আলটিমেটলি সলিউট রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে এখানে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণে কিন্তু এখন ওয়াটার মুভ করবে কি লুমেন থেকে, অর্থাৎ লো সলিউট কনসেন্ট্রেশন থেকে হায়ার সলিউট কনসেন্ট্রেশন, অর্থাৎ সেলের ভিতরে প্রবেশ করে বাই দ্য প্রসেস অফ অসমোসিস, এবং আলটিমেটলি ওয়াটার এইভাবে অসমোসিস হয়ে ব্লাডে চলে যাবে। ওকে, এবং যেটা আমি বলতে চাচ্ছি, ধরেন এই যে এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো, তাহলে সলিউট রিঅ্যাবজর্পশন বলেছি প্রথমে, তারপরে সেটার কারণে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হলো, সেটার কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো। এখন এই ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল আর্লি পার্ট থেকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের আর্লি পার্ট থেকে ফ্লুইডটা যখন লেট পার্টে যাচ্ছে, তখন আমি কিন্তু এখনো সোডিয়ামের যে আসল সঙ্গী, যেটা হচ্ছে ক্লোরাইড, যে গার্লফ্রেন্ড, অরিজিনাল যে গার্লফ্রেন্ড, এতক্ষণ সে অন্যান্যদের সাথে দেখা ডেটিং করছে, অরিজিনাল যে ক্লোরাইডের কথা এখনো বলি নাই। হ্যাঁ, এই ক্লোরাইড দেখা যাচ্ছে লেট পার্টে এসে, যেহেতু আর্লি পার্টে ওয়াটার একটা মেজরিটি অ্যামাউন্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেছে, কিন্তু ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় নাই, সো লেট পার্টে এসেছে, প্রিসিটি লেট পার্টে এসে ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, যে কারণে ক্লোরাইড তখন লেট পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে এইটা কি করবে, রিঅ্যাবজর্পশন হয়ে সেলের ভিতরে যাবে ট্রান্সসেলুলারলি। এখানে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে সেখান দিয়ে রিঅ্যাবজর্পশন হবে কিছু পরিমাণ। আবার কিছু পরিমাণ ক্লোরাইড এইখানে এই যে প্যারাসেলুলার রুট, অর্থাৎ ইন বিটুইন সেল, এই প্যারাসেলুলার রুট দিয়েও তারা রিঅ্যাবজর্পশন হবে। তাহলে ক্লোরাইড যখন এই প্যারাসেলুলার রুট দিয়ে রিঅ্যাবজর্পশন হলো, তখন একটা জিনিস খেয়াল করবেন, সোডিয়াম লাভস টু ফলো ক্লোরাইড। তাহলে ক্লোরাইড যখন প্যারাসেলুলার রুট দিয়ে যাবে, তার পিছু পিছু সোডিয়াম যাবে, হ্যাঁ, আর সোডিয়াম গেলে কিন্তু তাকে ওয়াটারও তাকে ফলো করবে। আলটিমেটলি এখান থেকে সোডিয়াম ক্লোরাইড এবং কিছু পরিমাণে ওয়াটারও কিন্তু রিঅ্যাবজর্পশন হবে প্যারাসেলুলার রুট। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, ক্লোরাইড যখন সোডিয়াম ক্লোরাইড এখান থেকে ট্রান্সসেলুলারলি, অর্থাৎ কো ট্রান্সপোর্টের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তখন নেগেটিভ ক্লোরাইড যেহেতু নেগেটিভ চার্জ, এটা যখন রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তখন এই লুমেনের ফ্লুইডটা পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হয়ে যাওয়ার কারণে তখন এই পজিটিভ চার্জ আদার যে পজিটিভ, যেমন সোডিয়াম এবং পটাশিয়াম, তাদেরকে পুশ করবে থ্রু দিস প্যারাসেলুলার রুট। তখন এই সোডিয়াম পটাশিয়াম প্যারাসেলুলার রুট দিয়ে এইখান দিয়ে রিঅ্যাবজর্পশন হবে, সাথে তারা ওয়াটারকেও সাথে নিয়ে যাবে, যেটাকে আমরা সলভেন্ট ড্রাগ বলছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেট পিসিটি দিয়ে আমরা মেইনলি, আমি যেটা বলতে চাচ্ছি, লেট পিসিটিতে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে কিভাবে, দুই রুটেই। একটা হচ্ছে সোডিয়াম ট্রান্সসেলুলারলি সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টও যেমন হচ্ছে, আবার প্যারাসেলুলার রুট দিয়েও কিন্তু তারা রিঅ্যাবজর্পশন হচ্ছে, ক্লোরাইড সাথে সোডিয়াম পটাশিয়াম এবং ওয়াটারও এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর ক্লোরাইড এখানে বেজোলাটাল মেমব্রেনে ক্লোরাইড চ্যানেল থাকে। আপনারা, আমি অলরেডি বলছি যে ক্লোরাইড এখানে বাইকার্বনেটের সাথে কাউন্টার এক্সচেঞ্জ হয়, ক্লোরাইডটা সেলের বাইরে চলে ব্লাডে চলে, সরি ক্লোরাইডটা এখানে, সরি ক্লোরাইড চ্যানেল থাকে, যে চ্যানেলের মাধ্যমে এটা কিন্তু আলটিমেটলি রিঅ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে কি কি সলিউট রিঅ্যাবজর্পশন হলো, হ্যাঁ, 65% সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হলো, হ্যাঁ, 65% ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো, পটাশিয়ামও 65% রিঅ্যাবজর্পশন হলো, আর 100% রিঅ্যাবজর্পশন হলো কি কি, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবজর্পশন হলো। মোটামুটি এভারেজ এখান থেকে সলিউট 65% রিঅ্যাবজর্পশন। তবে এখনো একটা ইম্পর্টেন্ট সলিউট রিঅ্যাবজর্পশন আমি ডিটেল বলবো, যে এইখান থেকে যে বাইকার্বনেট ফিল্টার হচ্ছে, এই ফিল্টার্ড বাইকার্বনেটের 80% বাইকার্বনেট এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হবে। সেটা আমি এখানে একটু আপনাদের আইডিয়া দিছি, তারপরে এটা আমি আলাদা একটা ফিগারে আলাদা করে আমি এটা আলোচনা করব। সেটা হচ্ছে, যদি খেয়াল করেন, এখান থেকে সোডিয়াম ফিল্টার হয়ে আসতেছে, বাইকার্বনেট ফিল্টার হয়ে আসতেছে, হ্যাঁ, এবং আমরা সবাই জানি, একটু জাস্ট একটা মিনিট, সরি, ওকে, এখানে যদি আপনারা খেয়াল করেন, তাহলে
এই যে ফিল্টার যে সোডিয়াম আসতেছে, বাইকার্বনেট আসতেছে, এবং আমরা জানি যে ব্যাসোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে, যার কারণে সোডিয়াম এবং কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে সেলের ভিতরে এবং নেগেটিভিটি তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু সোডিয়াম এখানে হাইড্রোজেনের সাথে অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে সোডিয়ামটা সেলের ভিতরে ঢুকে যায় এবং হাইড্রোজেনটা কিন্তু এই লুমেনে সিক্রেশন হয়। এখন এই যে সিক্রেটেড হাইড্রোজেন, এইটা এই ফিল্টার্ড বাইকার্বনেট, এখানে খেয়াল করেন এই বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কেন রিয়াকশন করলো? কারণ এই যে টিউবুলার এপিথেলিয়াম সেলগুলোর লুমিনাল সারফেসের সাথে এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা লাগানো আছে। দেখেন এই কার্বনিক অ্যানহাইড্রেসে প্রেজেন্সে আলটিমেটলি এই ফিল্টার্ড বাইকার্বনেট তার সাথে সিক্রেটেড হাইড্রোজেনটা রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড হলো। এগেইন এই কার্বনিক অ্যানহাইড্রেসের প্রেজেন্সে বা ইনফ্লুয়েন্সে তারা ডিসোসিয়েট হয়ে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মলিকুলে এরা কি হইলো? কনভার্ট হয়ে গেল। এখন কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে লিপিড সলিউবল, তাহলে কার্বন ডাই অক্সাইড এখান থেকে আবার রেনাল টিউবুলার এপিথেলিয়াম সেলে ঢুকে গেল। ঢুকে টিউবুলার সেলের ভিতরে এখানে ওয়াটার আছে, সেই ওয়াটারের সাথে রিয়াকশন করে এই টিউবুলার সেলের ভিতরে কার্বনিক অ্যানহাইড্রেস আছে, আমি অলরেডি বলেছি। হ্যাঁ, তার সাথে তাহলে এখন কি করবে? এই অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতি তারা আবার রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে এবং কার্বনিক অ্যাসিডটা আবার ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন বা প্রোটন এবং বাইকার্বনেট মলিকুলে কনভার্ট হচ্ছে বা ডিসোসিয়েট হচ্ছে। হাইড্রোজেন আয়নটা আবার এখানে সোডিয়ামের সাথে অ্যান্টিপোর্ট, যেটা অলরেডি বলেছি অ্যান্টিপোর্ট মেকানিজমে লুমিনাস সিক্রেশন হচ্ছে। এবং বাইকার্বনেটটা দেখেন ব্যাসোল্যাটারাল অ্যাক্রস দ্য ব্যাসোল্যাটারাল মেমব্রেনে তাদের এখানে একটা ক্যারিয়ার প্রোটিন আছে, ক্লোরাইড বাইকার্বনেট কাউন্টার ট্রান্সপোর্টার বা অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে ক্লোরাইডটা সেলে ঢুকতেছে এবং বাইকার্বনেটটা সেল থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইকার্বনেটটা সেল থেকে বের হয়ে যাচ্ছে। এখন একটু খেয়াল করেন যে এইখান থেকে এই প্রক্রিয়ায় আলটিমেটলি দেখেন যে এই যে ফিল্টার যে বাইকার্বনেট তারা ইনডিরেক্টলি কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলে ইনডিরেক্টলি এই মেকানিজমের মাধ্যমে তারা রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং 80% ফিল্টার্ড বাইকার্বনেট এই প্রক্রিয়ায় রিঅ্যাবজর্পশন হচ্ছে। এবং আরো যে জিনিসটা ফোকাস করতে যাচ্ছি, এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের সাথে কিন্তু এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমটা রিলেটেড। ওকে, তাহলে এখন যদি খেয়াল করেন, যদি কোনো কারণে এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটাকে কোনো কারণে ইনহিবিট হয় বা কোনো এজেন্ট দিয়ে আমরা ব্লক করি, তাহলে কি হবে? এইখানে যে রিয়াকশনটা হাইড্রোজেন আয়ন এবং এই ফিল্টার্ড বাইকার্বনেট রিয়াকশন করে যে কার্বনিক অ্যাসিড হয়েছিল, এইটা ফরমেশন হবে না। এইটা ফরমেশন না হলে কিন্তু এই যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম, এটা কিন্তু ইনহিবিটেড হবে। যদি এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমটা ইনহিবিট হয়, তাহলে দেখেন সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে যাবে বা ইনহিবিট হবে, প্লাস বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হতে পারছে না। হ্যাঁ, কারণ এই রিঅ্যাকশন ছাড়া তো এখান থেকে বাইকার্বনেট সরাসরি রিঅ্যাবজর্পশন হতে পারবে না। আলটিমেটলি এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারছে না, এই কারণে এই অতিরিক্ত সোডিয়াম গুলো আলটিমেটলি ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হবে, যেটাকে আমরা নাট্রিউরেসিস বলছি। এবং যে এই ফিল্টার যে বাইকার্বনেট তারাও রিঅ্যাবজর্পশন হতে পারছে না প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, সেই বাইকার্বনেট গুলো কিন্তু ইউরিনের মাধ্যমে এলিমিনেশন হবে। আলটিমেটলি নাট্রিউরেসিস এবং বাইকার্বনেট ইউরিয়া হবে। এবং আপনারা জানেন নাট্রিউরেসিস হলে এরা যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ, সাথে তারা ওয়াটারও নিয়ে যাবে, এই ইফেক্টটাকে আমরা ডাইউরেসিস বলি। ওকে, তাহলে এরকম একটা এজেন্ট বা ড্রাগ আছে যেটার নাম হচ্ছে অ্যাসিটাজোলামাইড, যারা কিনা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর নামে পরিচিত, যারা এই সোডিয়াম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের উপরে কাজ করে এই অ্যানহাইড্রেস এনজাইমকে ইনহিবিট করে এবং সোডিয়াম এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনকে বাধা দিবে, যে কারণে আলটিমেটলি নাট্রিউরেসিস এবং ডাইউরেসিস হবে। এটা একটা রিলেটেড ফার্মাকোলজি আমরা বললাম। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আপনারা ভবিষ্যতে কাজে লাগবে যখন ফার্মাকোলজি পড়বেন, খেয়াল করে দেখেন, যদি কেউ এই অ্যাসিটাজোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এনজাইমটা এই কার্বনিক এই ড্রাগটা ইউজ করে প্রলং টাইম, তাহলে কিন্তু তার প্রলং যদি বাইকার্বনেট লস হয়, তাহলে কিন্তু ব্লাডে বাইকার্বনেট কমে যাবে, তখন কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। ওকে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এটা আরেকটা জিনিস আমি বলে রাখি, এই ওষুধটা যদি কেউ প্রলং টাইম ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে এখানে সোডিয়াম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাধা দিচ্ছে। কারণ আমরা জানি যে এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্টটাই হচ্ছে মেইন ডিটারমিনেন্ট অফ সোডিয়াম রিঅ্যাবজর্পশন। ওকে,
সো একটা ডিস্টাল টিউবুলে সোডিয়াম লোড বেড়ে যাচ্ছে, ডিস্টাল টিউবুল তখন কি করবে, বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার চেষ্টা করবে। বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার যখন চেষ্টা করবে, তার কাউন্টার ট্রান্সপোর্টে সে লুমেনের ভিতরে আবার পটাশিয়াম সিক্রেশন করবে, যে কারণে ইউরিন দিয়ে পটাশিয়াম লসটা বেড়ে যাবে, যেটাকে আমরা বলি ক্যালি ইউরিয়া। যদি ইউরিনের সাথে বেশি বেশি পটাশিয়াম যায় তাহলে আমরা বলি ক্যালি ইউরিয়া। তাইলে এই অ্যাসিটাজোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম ইনহিবিটর, এই ড্রাগগুলো কিন্তু ক্যালি ইউরিয়া করে। এই জন্য প্রলং টাইম ইউজ করলে কিন্তু হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে, ব্লাডে পটাশিয়াম কমে যেতে পারে। ওকে, সো আরো ডিটেইল আমরা ডিস্টাল পার্ট যখন আলোচনা করব কিভাবে ক্যালি ইউরিয়া করে সেটা আমরা দেখব। তো জাস্ট আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। এখন যদি আমরা এটাকে সামারাইজ করি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তাহলে আলটিমেটলি কি ঘটলো। আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে টিউবুলার ফ্লুইডের অসমোলারিটির কোনো চেঞ্জ হবে না, তারা আইসোটনিক থাকবে। কারণ আমরা দেখেছি যে 65% সলিউট রিঅ্যাবজর্পশন হয়েছে, একই অনুপাতে অর্থাৎ সেম প্রপোর্শনে 65% ওয়াটারও রিঅ্যাবজর্পশন হয়েছে। তাহলে সলিউট এবং সলভেন্ট যদি একই অনুপাতে বা প্রপোর্শনেটলি রিঅ্যাবজর্পশন হয় তাহলে সেখানে অসমোলারিটির কোনো পরিবর্তন হবে না। এই জন্য টিউবুলার ফ্লুইড রিমেইন আইসোটনিক ডিউ টু আইসোঅসমোটিক রিঅ্যাবজর্পশন অফ সলিউট এন্ড ওয়াটার ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। ওকে, আচ্ছা, এখন আর সলিড রিঅ্যাবজর্পশনের ভিতরে আমরা দেখেছি যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছে। আমরা জানি যে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার সময় তারা কো ট্রান্সপোর্ট, সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্ট হয়েছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, ল্যাকটেট, তাই না? এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং সোডিয়ামের সাথে অ্যান্টিপোর্টের মাধ্যমে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়েছে। আমরা জানি যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন ইজ কাপলড উইথ সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট, যেটা আমি কিন্তু প্রিভিয়াস ফিগারে এতক্ষণ ডিটেইল আলোচনা করেছি। এবং আমি আরো মেনশন করতে চাই, সোডিয়ামের যে ট্রান্সপোর্ট মেকানিজম গুলো আমি দেখাইছি, গ্লুকোজ বলেন, অ্যামাইনো অ্যাসিড বলেন, হ্যাঁ, এবং এই যে হাইড্রোজেনের সাথে যদি বলি কোন ট্রান্সপোর্ট মেকানিজমে ম্যাক্সিমাম সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন হয়েছে, তাহলে সেটার উত্তর হবে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম। So this sodium hydrogen antiport mechanism is the main determinant of sodium reabsorption in the proximal convoluted tubule. Okay, আমার মনে হয় বোঝাতে পেরেছি। এছাড়া আমরা দেখেছি যে বেজোলাটাল মেমব্রেন দিয়ে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়েছে। সেটা আসলে এখানে আমি ভুলে আসলে এটা সোডিয়াম হয়ে গেছে, এটা হবে হচ্ছে bicarb. Bicarb is absorbed at the basolateral membrane. Bicarb chloride CO3 antiport mechanism. Okay, যাই হোক, এছাড়া আমরা ওয়াটার রিঅ্যাবজর্পশন দেখেছি 65% ডিউ টু অসমোটিক গ্রেডিয়েন্টে, যেহেতু সলিড রিঅ্যাবজর্পশন হয়েছে সেটাকে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, তারপরে ফলশ্রুতিতে আলটিমেটলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে, তাই না? আচ্ছা, আর যেহেতু প্রক্সিমাল পার্টে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়েছে, সেই তুলনায় ক্লোরাইড কিন্তু তখন বেশি রিঅ্যাবজর্পশন হয়নি, যে কারণে সেকেন্ড পিসিটির সেকেন্ড পার্টে গিয়ে ক্লোরাইড কনসেন্ট্রেশনটা দেখা যাচ্ছে পিসিটিতে ফ্লুইড লেট পার্টে যে ফ্লুইডটা আসবে সেখানে ক্লোরাইড কনসেন্ট্রেশনটা বেশি থাকে, যে কারণে কিন্তু তখন সেখান থেকে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে, যেটা সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমেও রিঅ্যাবজর্পশন হচ্ছে কিছু। তাছাড়া আমি আরো দেখিয়েছি যে প্যারাসেলুলার রুট দিয়েও, যেটা সলভেন্ট ড্রাগের মাধ্যমে কিন্তু ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়েছে। ওকে, তো যাই হোক, সেটা আমি এর প্রিভিয়াস ফিগারে আমি কিন্তু এক্সপ্লেইন করেছি। দেখেন, ডিউ টু অ্যাবজর্পশন অফ ওয়াটার more than chloride concentration increases in the tubular fluid in the early PCT, and the fluid reaching the late PCT has more chloride, যে কারণে chloride moves inside the cell along the concentration gradient in the late PCT. ওকে, এবং যখন ক্লোরাইডটা রিঅ্যাবজর্পশন হয়ে গেল, নেগেটিভ আয়নগুলো বেশি বেশি রিঅ্যাবজর্পশন হলো, তখন কিন্তু লুমিনাল ফ্লুইডটা তখন পজিটিভ হয়ে গেল। এই পজিটিভ চার্জ আবার কি করবে, সোডিয়াম, আদার যে পজিটিভ চার্জ সোডিয়াম এবং পটাশিয়ামকে তারা প্যারাসেলুলার রুট দিয়ে পুশ করবে,
এবং সোডিয়াম পটাশিয়াম এই প্যারাসেলুলার রুট দিয়ে যাওয়ার সময় সাথে তারা পানিও নিয়ে যাবে, যেটা হচ্ছে সলভেন্ট ড্রাগ আমরা বলেছি। এবং ইন্টারেস্টিং ইস্যু যে এই যে ওয়াটার রিঅ্যাবজর্পশন আমরা দেখলাম ট্রান্সসেলুলার রুটেও হচ্ছে অসমোসিসের মাধ্যমে, হ্যাঁ, আবার এই প্যারাসেলুলার রুট দিয়ে সলভেন্ট ড্রাগ অ্যাকশনের মাধ্যমেও হচ্ছে। এখানে দেখা যাচ্ছে পিসিটি তে 65% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, তার ভিতরে আবার 67% হচ্ছে মেইনলি ট্রান্সসেলুলার রুটে হয় আর 33% প্যারাসেলুলার রুটে হয়। সো প্যারাসেলুলার রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার এটা কিন্তু একেবারে কম না। ওকে, তাহলে আমরা যদি ফাইনাল চিত্রটা দেখি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে কি কি সলিউট রিঅ্যাবজর্পশন হলো, ইম্পর্টেন্ট যদি আপনারা মেনশন করেন যে 65% সলিউট রিঅ্যাবজর্পশন ভিতরে তার মধ্যে উল্লেখযোগ্য সোডিয়াম ছিল, ক্লোরাইড, বাইকার্ব, পটাশিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, ল্যাকটেট এবং ফাইনালি সলভেন্টের ভিতরে হচ্ছে ওয়াটার, 65% ওয়াটার। হ্যাঁ, এবং এর ভিতরে 100% রিঅ্যাবজর্পশন হয়েছে কিন্তু গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড এর হচ্ছে 100%। ওকে, এবং যদি টিউবুলার প্রক্সিমাল টিউবুলের যদি সিক্রেশন বলেন, সেখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়েছে, যেটা অলরেডি আপনারা দেখেছেন যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে। এছাড়াও কিছু সাবস্টেন্স এখানে সিক্রেট হয়, যেমন অ্যামোনিয়া, হ্যাঁ, তারপরে অর্গানিক অ্যাসিড, বাইল সল্ট, অক্সালেট, ইউরেট, ক্যাটিকোলামাইন, প্যারা অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড, সাম ড্রাগস যেমন হচ্ছে পেনিসিলিন, হ্যাঁ, vinyl mandelic acids. These are the important secretion that occur in the proximal convoluted tubules. So just আজকে আমি যে লাস্ট যে জিনিসটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এতক্ষণ আমাদের যে আলোচনা করলাম তার কিছু রিলেটেড ফার্মাকোলজি এবং প্যাথোলজি। তো ফার্মাকোলজিটা কিন্তু অলরেডি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে একটা ডাইউরেটিক এজেন্ট এখানে কাজ করে। আমরা জানি যে অ্যাসিটাজোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, তারা আসলে মেইনলি কি করতেছে, এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমকে ইনহিবিট করার ফলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমটা কিন্তু কাজ করবে না। না কাজ করলে কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে বাধা দিচ্ছে, প্লাস বাইকার্বনেটটাও কিন্তু রিঅ্যাবজর্ব হতে পারছে না, যে কারণে সোডিয়াম এবং বাইকার্বনেট ইউরিন দিয়ে লস হবে, যেহেতু তারা অসমোটিক্যালি অ্যাক্টিভ, সোডিয়ামের কারণে নাইট্রিউরেসিস হবে এবং ডাইউরেসিস হবে। ওকে, এবং অতিরিক্ত যদি প্রলং টাইম ইউজ করা হয়, এক্সেস বাইকার্বনেট লস হলে কিন্তু আলটিমেটলি মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে ব্লাডে। এবং যেহেতু আমি আরেকটা জিনিস বলেছিলাম যে প্রলং টাইম যদি এই অ্যাসিটাজোলামাইড ইউজ করা হয় তাহলে কিন্তু পটাশিয়াম ওয়েস্টিং হবে। সো অ্যাসিটাজোলামাইড কিন্তু পটাশিয়াম ওয়েস্টিং ডাইউরেটিক্স এর মধ্যে পড়বে, যেটা হচ্ছে ক্যালিউরেসিস করতেছে বা ক্যালিউরিয়া, এই কারণে ব্লাডে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। ওকে, তাছাড়া আরো সতর্ক থাকতে হবে, এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা কিন্তু নেফ্রন ছাড়াও আরো অন্যান্য জায়গাতে আছে, যেমন চোখের সিলিয়ারি বডিতে আছে, তাই না? তারপরে ধরেন প্যানক্রিয়াসে আছে, ইন্টেস্টিনে আছে, ব্লাডের ভিতরে আছে এবং এখানে নেফ্রনে আছে। আরেকটা জিনিস আমি বলি যে এই অ্যাসিটাজোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এরা কিন্তু উইক ডাইউরেটিক্স। কারণ কি, সোডিয়াম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে তো বিভিন্ন মেকানিজমে, তার ভিতরে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট একটা মেকানিজম ছিল, এছাড়াও আরো অন্যান্য মেকানিজমে কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো এখানে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনে বাধা দিচ্ছে সেটা আবার ডিস্টাল টিউবুলে গিয়ে সেটা অনেকটাই সোডিয়ামকে বেশি বেশি রিঅ্যাবজর্পশন করে ফেলতেছে, যে কারণে আসলে ডায়াবেটিক ইফেক্টটা খুব বেশি স্ট্রং বা পাওয়ারফুল হয় না। এজন্য এদেরকে উইক ডাইউরেটিক্স এর ভিতরে আপনারা ফেলতে পারেন। তো যা হোক, এটা ছিল মোটামুটি রিলেটেড ফার্মাকোলজি। আর এখানে একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কন্ডিশন আমি বলবো, যে আমরা অলরেডি বলেছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে। তো যদি কোনো কারণে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ডিসফাংশন হয় তাহলে কিন্তু এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা বাধাগ্রস্ত হবে এবং এর ইউরিন দিয়ে কিন্তু বাইকার্বনেট লস হবে, সেই কারণে ব্লাডে অ্যাসিডোসিস হবে, যেটাকে আমরা বলবো টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, এরকম একটা ডিজিজ আছে যেটাকে বলা হচ্ছে ইনহেরিটেড ডিজিজ ফ্যানকোনিস সিনড্রোম। এই ফ্যানকোনিস সিনড্রোম, নট ফ্যানকোনিস অ্যানিমিয়া, ইট ইজ এ ফ্যানকোনিস সিনড্রোম, ডিফারেন্ট, যে কারণে আসলে এই ঘটনাটা ঘটতে পারে যে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। সো এই ছিল আজকের আলোচনা। ধৈর্য সহকারে যারা আমার লেকচারটি শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার সাথেই থাকবেন। আমি
অচিরেই হয়তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমার সাথে থাকবেন। সো স্টে টিউনড, subscribe my channel, like, comment, and please share my channel with your friends to help me to increase my subscriber. Thank you very much. That's all for today.